আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সারা দিন মাঠে থাকবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ সহ সমমনা 8টি দল নিয়ে জামায়াতে ইসলামী, মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির, মাঠে থাকবে ডাকসু নেতৃবৃন্দ। মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কিনা জানি না, কালকে মিছিলটা সেরে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। কাজেই ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগের কোনো কর্মসূচির আজকের দিনে প্রয়োজন হবে না। আওয়ামী লীগের লকডাউন, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন, সেই কর্মসূচি সফল হয়ে গেছে। আজ 13ই নভেম্বর বহুল আলোচিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন। এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের আওয়াজ বা আওয়ামী লীগের বক্তব্য শোনার আমাদের সেভাবে কোনো সুযোগ না হলেও সরকার যে পরিমাণ আলাপ আলোচনা করেছে গত কয়েক সপ্তাহ ধরে বা সপ্তাহ দেড়েক ধরে, আমার ধারণা সপ্তাহ দেড়েক আগেই প্রথমেই কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ, তারপর থেকে সরকার যে পরিমাণে এই বিষয় নিয়ে আলোচনা করেছে, এত রকম হুমকি ধামকি প্রস্তুতির কথা বলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় প্রতিদিন বা একদিন পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করে 13ই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কি কি প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে সভা করেছেন, বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন। এর ফলে দেশবাসীর কারো আর জানতে বাকি ছিল না যে 13ই নভেম্বরই সেই দিন যেই দিন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগ লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছে কারণ এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় কবে ঘোষণা করবে সেই তারিখটি ঘোষণা করবে, এবং সেজন্য 10 তারিখ থেকেই আওয়ামী লীগ মাঠে ছিল। আওয়ামী লীগের ঘোষণা ছিল যে 10 তারিখ থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি পালন করবে, আর 13 তারিখ তাদের লকডাউন কর্মসূচি। অভিনব নামের কর্মসূচি, প্রথম থেকেই এমন আলাপ ছিল যে এই কর্মসূচির অর্থটা কি। আওয়ামী লীগ যতটুকু তাদের ফেসবুক পেজে গেলে জানা যায়, আওয়ামী লীগ চেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কম যাবে না, অফিস আদালতে মানুষ যাবেন না, রাস্তাঘাট ফাঁকা থাকবে। মানে একরকম কোভিডের সময়ের, করোনার সময়ের যে লকডাউন পালিত হতো, তখন যে সকলকে বাড়িতে থাকতে হতো, বাড়িতে থেকে কাজ করতে হতো, সেই পরিস্থিতিটা যেন ঢাকা শহরের রাস্তায় তৈরি হয় মানুষের প্রতিবাদে। এমন পরিস্থিতি সরকার আর তার মিত্র রাজনৈতিক দলগুলো মিলে এখন তৈরি করেছে যে ঢাকা শহর যে 13 তারিখ ফাঁকা থাকবে তা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। কারণ একদিকে যেমন ককটেল ফুটছে, আগুন লাগছে বাসে, পুলিশের গাড়িতেও আগুন লাগছে, পুলিশ যদিও বলছে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যাচ্ছে, কিন্তু মহাসড়কে এবং ঢাকা শহরের বুকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গত 3-4 দিন ধরে ককটেলের পর ককটেল ফুটছে। পুলিশ এখন পর্যন্ত জানে না কারা এসব নাশকতার ঘটনা ঘটাচ্ছে। পুলিশ ককটেল তৈরির জায়গাও বের করতে পারেনি, বা কারা ককটেল নিয়ে ঢুকছে আর মারছে সেসব বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই বা কোনো ধারণা নাই। এমনকি স্কুলের গেইটে ককটেল মারার ঘটনা ঘটেছে, ককটেল ফুটেছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সামনেও। পুলিশ কোনোটিরই কোনো কুল কিনারা করতে পারে নাই। এমনকি এনসিপির এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। এনসিপির ভবনের সামনে ককটেল ফাটিয়ে চলে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা ধরে দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়ার পর খবর চাউর হয়ে গেল যে শিবির কর্মী এদের মধ্যে একজন। পরে পুলিশ বলল যে এই ঘটনা গুজব, এরা শিবির কর্মী নয়। তবে কাদের কর্মীরা চারদিকে ককটেল ফুটাচ্ছে সেটা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি। আওয়ামী লীগ ঠেকাতে আজকে সারা রাজধানী জুড়ে থাকবে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। তারাও কিন্তু মাঠে আছে। তারা 11 তারিখে বড় সমাবেশ করেছে পল্টনে, এবং তারা মাঠে আছে 5 দফা দাবিতে। তাদের দাবি জুলাই সনদের সাংবিধানিক আদেশ, তাদের দাবি নভেম্বরে গণভোট, তাদের দাবি জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। এই 3 দাবি, যেই 3 দাবির এক দাবিও বিএনপি মানে না, সেই 3 দাবিতে তারা সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে। কাল মানে আজ
13ই নভেম্বর তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করবে, ফ্যাসিবাদী শক্তির মোকাবেলায় তারা মাঠে থাকবে এবং ছাত্র শিবির, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির রীতিমতো ঢাকার সব পয়েন্টে পয়েন্টে কোথায় কোথায় তারা থাকবে এই বিষয়টিও তাদের পোস্টার করে তাদের ফেসবুকে দিয়ে দিয়েছে। জামায়াতে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের সহ 8টি সমমনা দল, মামুনুল হকের খেলাফত মজলিস, এরা সবাই 13ই নভেম্বর মাঠে থাকবে। তো এই এতগুলো রাজনৈতিক দল যদি রাজনৈতিক কর্মসূচি পালনে রাজধানী ঢাকায় থাকে রাজপথে, তাহলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হবে এবং সাধারণ মানুষজন যে না পারতে বাড়ি থেকে বের হবেন না এবং নিজের নিরাপত্তা, নিজের গাড়ির সম্পদের নিরাপত্তা এসব রক্ষা করতে যে মানুষ গাড়ি কম বের করবেন, বাইরে কম বের হবেন, তা তো খুব স্বাভাবিক। এবং সেই ঘটনাটি 12 তারিখ থেকেই হতে দেখা গেছে। 12 তারিখ থেকেই রাস্তায় গাড়ি ঘোড়া কমে এসেছে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের পরিবহন বন্ধ করে দিয়েছে, অনেক অফিস আর তাদের পরিবহন চালু রাখে নাই, গণপরিবহন কমে এসেছে, কারণ বাসে আগুন লাগছে দাঁড়ানো থাকা অবস্থাতেও, চলতি অবস্থাতেও, এমনকি যাত্রী বেশে বাসে উঠে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কাজেই দূরপাল্লার বাস এবং রাজধানী ঢাকার বাস, দুই ধরনের বাসই কিন্তু কমে এসেছে সংখ্যায়। তাহলে 12 তারিখ থেকে মানুষ টের পেয়েছেন লকডাউন আসছে এবং লকডাউন একরকম ভাবে এই জামায়াত, ইসলামী ছাত্র শিবির, তাদের সমমনা 8 দল, সরকার, পুলিশ, সরকার বিজিবি মোতায়েন করেছে 14 প্লাটুন ঢাকা আর তার আশপাশের এলাকায়, এবং তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে। বাসে উঠে তল্লাশি করছে, সিএনজি থামিয়ে তল্লাশি করছে, বাসে উঠে যার তার মোবাইল ফোন চেক করছে পুলিশ। এসব ছবি সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে। মানে মানুষ যারা বের হচ্ছে তারা হেনস্থার চূড়ান্ত হচ্ছে। মানে একদিকে ককটেল কেন ফুটছে, আগুন কেন লাগছে সরকার জানে না, কিন্তু যাকে তাকে যেখান থেকে সেখান থেকে গ্রেফতার করছে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার সর্বশেষ কোর কমিটির বৈঠকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক, তিনি বলেছেন যে যাকেই সন্দেহ হবে আওয়ামী লীগ বলে পুলিশ তাকেই গ্রেফতার করতে পারবে। আরেকটা কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্র শিবির সহ সমমনা সব দলকে, ফ্যাসিস্ট বিরোধী সব দলকে মাঠে থাকতে বলেছেন। আমি এইমাত্র সমকালে সেটা পড়ছিলাম। পুলিশের তো পক্ষে কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া অসম্ভব, কারণ পুলিশ আসলে কাকে চিহ্নিত করবেন যে এ জামায়াতে ইসলামীর, এ ছাত্র শিবিরের আর এ আওয়ামী লীগের, এটা কি করে চিহ্নিত করবেন? এত এত রাজনৈতিক পক্ষ যখন রাজপথে সক্রিয় আওয়ামী লীগ ঠেকাতে, তখন পুলিশের মাঝ থেকে আওয়ামী লীগটাকে বেছে নেবেন কি করে? একদিকে যেমন এর ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ মিশে যেতে পারেন, ঠিক তেমনি এই প্রশ্নও আসে যে পুলিশ এর মধ্যে কি করেই বা নাশকতা সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে সক্রিয় থেকে গ্রেফতার করবে, কারণ পুলিশ তো জানে না কোন পক্ষ নাশকতা করছে। কাউকে ধরে আনার পর তাকে সে কোন দলের সেটা বের করবার মতো সামর্থ্য, শক্তি, স্বাধীনতা পুলিশের আছে কিনা তা নিয়ে তো সন্দেহ করতেই হয়। সন্দেহ, অবিশ্বাস, দ্বন্দ্ব এই ফ্যাসিস্ট বিরোধী শক্তির মধ্যেও চূড়ান্ত পর্যায়ে উঠেছে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ভার্চুয়াল বক্তৃতায় এই বুধবার দিন বলেছেন যে তার সন্দেহ যে ফ্যাসিবাদ থেকে বাঁচতে একটা দল যেমন ফ্যাসিবাদের ছায়াতলে গিয়ে নিজেদেরকে আশ্রয় দিয়েছিল নিজেদেরকে বাঁচাতে, এবং সেই কৌশলের কথা ওই দলটি বিভিন্ন সময় বলেছে, এখন তার সন্দেহ, মানে তারেক রহমানের সন্দেহ যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত, পরাজিত, পলাতক, স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা। মনে হয় এটি আমাদের সবার দেখার বা ভাবার সময় এসেছে। তারেক রহমান কিনা সরাসরি বলছেন যে তার সন্দেহ যে জামায়াতে ইসলামীর ছায়াতলে এখন এই ফ্যাসিবাদী শক্তি, পলাতক, স্বৈরাচার মানে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে এবং তার ফলে তারা এ ধরনের সন্ত্রাস ঘটাতে পারছে।
তারেক রহমান বা বিএনপি এখন পর্যন্ত বলে নাই তারা মাঠে থাকবে কিনা 13ই নভেম্বর, কারণ তারা এখন বেশ রেগে আছে, ক্রুদ্ধ হয়ে আছে। এরকম একটা পরিস্থিতিতে যখন তারা বুঝতে পারছে তাদেরকে গণভোটটা মেনে নিতে হবে, কারণ জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি দুদলই বলে রেখেছে বিএনপির এই নির্বাচন অস্থিরতায় তারা অস্থির নয়, তাদের আগে দরকার জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি, প্রধান উপদেষ্টার মাধ্যমে সাংবিধানিক আদেশ জারির সাংবিধানিক আইন, এবং তাদের দরকার গণভোট। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গতকালকে বলেছেন যে আওয়ামী লীগ ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ কালকে স্ট্যাটাস দিয়ে বসেছিলেন বুধবার দিন যে 7টার পর মিছিল বের হবে জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে থেকে, আওয়ামী লীগ ঠেকানোর মিছিল, দলে দলে যাতে জাতীয় নাগরিক পার্টির সব ইউনিটের নেতারা ঢাকা চলে আসেন এবং ঢাকার আশপাশ থেকে ঢুকে তারা যাতে জাতীয় নাগরিক পার্টির সামনে একটা চমকে দেওয়া মিছিল আয়োজন করতে পারেন আওয়ামী লীগকে ভড়কে দিতে। কারণ নাসির উদ্দিন পাটোয়ারি তো বলেছেন যে আওয়ামী লীগকে ঠেকাতে নাকি হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। কিন্তু 7টার পরে হাসনাত আব্দুল্লাহরা যখন ওই জাতীয় নাগরিক পার্টির মিছিল শুরু করলেন, সেই মিছিলের ভিডিও আপনারা দেখবেন জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজেও আছে, সেখানে দেখবেন যে যতজন গণমাধ্যম কর্মী মানে ক্যামেরা নিয়ে যত লোক উপস্থিত তত পরিমাণ জনসমাগম তারা ঘটাতে পারেন নাই। এরপর দেখা গেল বিরাট মাইক দিয়ে প্রথমে একজন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং হয়তো শখানেক লোকের একটা মিছিল তারা শেষ পর্যন্ত সংগঠিত করতে পেরেছেন এত আওয়াজ তোলার পর। ডাকসু থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ ডাকসু নেতারা ঘোষণা দিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ মোকাবেলায় সক্রিয় থাকবেন। তো রাকসু সবই তো এখন ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে, ছাত্র শিবির নির্বাচিত হয়েছে সেসব জায়গায় সকল নেতৃত্ব স্থানীয় পদে, আর ইসলামী ছাত্র শিবির তো ঢাকার কোথায় কোথায় মোতায়েন থাকবে সে কথা তারা বলেই রেখেছে। এহেন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সম্পূর্ণভাবে ছাত্রলীগ মুক্ত, সেই অবস্থায় ছাত্রলীগ পাঁচটি ভবনে তালা দিয়ে ফেলেছে বুধবার রাতে, এবং সেই তালা মারার ছবি তুলে কার্জন হলে, বিজ্ঞান ভবনে, খাদ্য পুষ্টি ভবনে, চারুকলা অনুষদে এরকম পাঁচটি ভবনে তালা দিয়ে ছবি দিয়ে তারপরে ছাত্রলীগ নেতারা সেটা ফেসবুক পোস্ট করেছেন। আর অ্যাসিস্ট্যান্ট প্রক্টরও পরের দিন স্বীকার করেছেন যে তারা নিরাপত্তা আরো বাড়াচ্ছেন। মানে নিরাপত্তাহীনতাটা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আওয়ামী লীগের এক কর্মসূচি ঘোষণায়, যে তারা বলেছেন তারা আরো নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছেন যাতে এরকম তালা মারার ঘটনা আর না ঘটে। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণে যেই সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা হচ্ছে আজ সারাদিন মাঠে থাকবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ সহ সমমনা 8টি দল নিয়ে জামায়াতে ইসলামী, মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির, মাঠে থাকবে ডাকসু নেতৃবৃন্দ। মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কিনা জানি না, কালকে মিছিলটা সেরে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। কাজেই ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগের কোনো কর্মসূচির আজকের দিনে প্রয়োজন হবে না। আওয়ামী লীগের লকডাউন, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন সেই কর্মসূচি সফল হয়ে গেছে। গতকাল থেকেই গাড়ি ঘোড়া তেমন চলছে না, বাজারহাট বন্ধ বেশিরভাগ, আজও সম্ভবত সেই অবস্থাই চলবে। আর আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, যার জন্য এমন একটা সংকট তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এমন পরিস্থিতিতে সম্ভবত আওয়ামী লীগ চলে আসতে পারে, ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। আওয়ামী লীগ চলে আসলে জামাত, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এরা কোথায় কে গিয়ে বাঁচবেন এই ভয় দেখিয়ে সম্ভবত তিনি আজকে গণভোট, নির্বাচন এসব নিয়ে কোনো ফর্মুলা দেওয়ার চেষ্টা করবেন, যে ফর্মুলা আওয়ামী লীগ ঠেকানোর মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপিকেও মেনে নিতে হবে। এই মুহূর্তে আমি এই ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আগামীকাল লকডাউন শুরু 13 তারিখ। তবে আজকে সারাদিনে যেভাবে ঢাকা শহরের অলিগলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে, এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে। আজকে আমি এতক্ষণ পর্যন্ত যে খবরগুলো নিয়েছি, আজকে সারাদিনও ঢাকা সিটির 98% স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ ছিল। এগুলো সবগুলোই ম্যাক্সিমাম অনলাইন। অবশ্য মাদ্রাসা বলা যায় না, কারণ মাদ্রাসা তো এটা ভেতরেই থাকে।
বাকি স্কুল কলেজ ম্যাক্সিমাম বন্ধ ছিল, যাদেরকে আপনার সরাসরি অনলাইনে ক্লাস নিয়েছে, এবং আগামীকাল নাকি পুরোপুরি বন্ধ ঘোষণা করছে যে এগুলো চলবে না। এগুলো আপনারা সবাই জানেন যে গত 2 দিন ধরে এই অবস্থা চলছে। তবে এই মুহূর্তে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে। এইটা করতেছে হচ্ছে যে আপনার জামাত ইসলাম এবং বিএনপি নিজেরাই, এবং এনসিপির উপরে তারা আক্রমণ করতেছে। কারণ হচ্ছে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই কিছুক্ষণ আগে নাকি বোমাবাজি হয়েছে। তো সে বোমাবাজি তো আওয়ামী লীগ করে, কারণ ঢাকা ইউনিভার্সিটি তো জামাতের দখলে। তাহলে এটা কে করেছে ভাই? এটা তো জামাত ইসলাম করেছে। দেখেন গতকালকে এনসিপির অফিসে যখন হামলা চালায়, সেখান থেকে ছাত্রলীগ বলে একজনের ধরে, পরে জানা যায় যে সেটা জামাত ইসলাম। তার মানে হচ্ছে যে অস্ত্র শস্ত্র গোলা বারুদ সবকিছু দিয়ে জামাত ইসলামী রাস্তায় নেমে এসেছে, এবং এইটা করে তারা একটা ভীতির সঞ্চার করতে চাচ্ছে। প্রকারান্তরে আমাদের ক্ষতি নেই, আমাদের লাভই হচ্ছে, কারণ তোরা ভীতি করা, আমাদের লকডাউন তো পালন হয়ে যাচ্ছে। আর আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এবং দেশের আপামর জনসাধারণই আজকে দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ আগে ঢাকা বিভাগের 2-3টা কাউন্টারে কথা বলেছি বাসের, ওরা বলছে যে ওরা বাস চালাবে না কালকে। বাংলাদেশ পরিবহন সংস্থার একজনের সাথে কথা বললাম, ওই ভদ্রলোকও বলেছে যে ওরা বাস ছাড়বে না, কারণ কেউ রিস্ক নিতে চাচ্ছে না। পুলিশ, প্রচুর পুলিশ আছে, বিডিআর আছে, তবে ওদের যে মনোভাব যে কালকে ওরা কোনো অ্যাগ্রেসিভনেস দেখাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দিকে কিছু আসে। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার আপনাদের বলি, আমাদের আগামীকালের শান্তিপূর্ণ কোনো মিছিল মিটিং এ যদি ওরা আমাদেরকে বাধা দিতে আসে, আমরাও তাদেরকে ছাড়বো না। সোজা কথা হচ্ছে যে এইটা। আর আমার ভাই বোন, আপনারা যে যেখানেই আছেন ঢাকা সিটির, সকলে আজকের রাতটুকু একটু সাবধানে থাকেন, কারণ সব জায়গায় পুলিশ এখন রেড দিচ্ছে, হোটেলে, বাড়িতে, অমুকে, মেসে, এগুলোতে রেড দিচ্ছে। একটু সাবধানে থাকেন। কালকে ভোরে সবাই যথা নিয়মে যথা সময়ে মজা করতে করতে রাস্তায় বের হবেন। আপনাদের মনে আছে লকডাউন যখন এর আগে দিয়েছিল 2020-এ কোভিড এর সময়, তখন লকডাউনটা কি জিনিস এইটা দেখার জন্য পাবলিক নামতেন। আপনি, আমি, আমরা সবাই নামতাম লকডাউন কেমন হয় এটা দেখার জন্য। ঠিক আমাদের প্ল্যানটাও থাকবে আগামীকাল, আমরা লকডাউন কেমন হয় সেটা দেখার জন্য নামবো। কিন্তু যেখানেই আমাদের একটা মিছিলের জয় বাংলা স্লোগান শুরু হবে, সেইখানে আমরা সব এক হয়ে যাব। তবে এটা মনে রাখবেন, হাতের কাছে কিছু না কিছু রাখতেই হবে, এগুলো ছাড়া যাবে না। আর এই যে আজকে যারা, যে বা যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, তাদেরকে আমি জানাই আমার স্যালুট। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ মোবাইল, গ্রামীণ টেলিফোন, গ্রামীণের কোনো কিছুই থাকবে না। কোনো কুত্তার নাম যদি গ্রামীণ হয়, সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না। নো গ্রামীণ, নো গ্রামীণ, মানে গ্রামীণ, ডাক্তার ইউনূসের ছায়া যেখানে আছে সেই ছায়াও ধ্বংস হয়ে যাইতে হবে, কোনো কিছুই থাকবে না। এবং আপনি একটা কথা মনে রাখেন, আগামীকালের এই আন্দোলনই আমাদের শেষ না। যদি কালকে কোনো ঘটনা ঘটে, যদি কালকে কোনো হত্যাকাণ্ড ঘটে, তাহলে এটা মনে রাখবেন যে রোববার থেকে বাংলাদেশের জনগণই লাগাতার হরতালের ডাক দিয়ে দিবে, এটা একদম শিওর থাকে। এবং দেখেন আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি। ঢাকা সিটি খালি মানে কি জানেন? ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বেরোয় চলে গেছে গ্রামে গঞ্জে। তার মানে হচ্ছে তারাও জানে যে আর কাজ হবে না, ইউনূস তার গদি আর রক্ষা করতে পারবে না। কালকে দুপুরবেলা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, আর সেই ভাষণ শোনার জন্য, আরে ভাই, তাইলে সেই ভাষণ শোনার জন্য তুই অফিস আদালত বন্ধ করে দে, নাহলে দুপুরবেলা তোমার ভাষণ কে শুনবে? কেউ তো শুনবে না। এমনও হতে পারে যে হারামজাদার হয়তো পালানোর একটা ধান্দা, সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে। এই দিকে চোখ রাখেন। আমি আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোন যারা কালকে নামবেন, সবাই ওয়েল প্রোটেকশন নিয়ে নামেন। তার মানে আমার একটা ভাইকেও যদি কেউ ধরে, বাকিরা পালাবো না, প্রয়োজনে মইরা যাব, এই অবস্থা করে নামেন। এটা মনে রাখেন, একের বোঝা যেটা একজন যেটা বোঝা মনে করে, 10 জনের জন্য সেটা বোঝা না। তার মানে আমরা যদি 10 জন, 15 জন, 20 জন যদি বুক ফুলে দাঁড়াইয়া যায় না, এইসব সন্ত্রাসী যারা, ওই যে জামাত আর বিএনপি, একটাও সামনে আসবে না। আর এনসিপি ওগুলো তো নাই, তারপরে 2-1টা কুকুর বিড়াল যদি সামনে পড়া যায়, তো এগুলারে কি করতে হবে আপনারা জানেন। ওই যে কেলানি আছে না, কেলানি, একটু কেলানি দিয়া ওগুলাকে পুলিশের হাতে দেওয়া দেয়, কেলানি দিয়া সোজা চান্দে পাঠাই দিবেন। যেটারে ধরবেন কেলানি, এরপরে চান্দে। ওকে,
রাতের বেলা, আজকে রাত, একটু সাবধানে থাকেন। কালকে দিন থেকে প্রচুর, এবং যে যেখানে যেভাবে পারেন আজকে রাতও যা যা করা উচিত বলে আমরা মনে করি, বা যা যা করলে এই লকডাউন আমরা সফল হবে, সেটা আজকে রাতের ভিতরেও করেন, যেইখানে যেইভাবে যেই অবস্থায় সফল করেন। এবং আমি প্রশাসনকে বলবো, আমরা আন্দোলন শান্তিপূর্ণ, বাধা দিতে আসবেন না, তবে বাধা দিলে বাঁচবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। এটি হচ্ছে আমাদের মূল কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।